আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। হোস্টেল থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধারের কয়েকদিন পর ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ঘটনা 82 মাইলস প্রপার এসটি বয়েজ হোস্টেলে। সম্প্রতি 82 মাইল প্রপার এসটি বয়েজ হোস্টেলে 10ম শ্রেণীর ছাত্র জেকি মারাকের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার হোস্টেলে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কথা বলেন হোস্টেল কর্তৃপক্ষের সাথে। মন্ত্রীর সঙ্গে ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা এবং দপ্তরের কর্মীরা। জেকিমের মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে তা জানতে খোঁজ খবর নেন। মন্ত্রী বলেন, গত কয়েকদিন আগে হোস্টেল পরিদর্শন করার দুদিন পর 10ম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করে। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। তার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হতে হবে। ছাত্ররা যেন কোনো রকম নেশার শিকার না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা 82 মাইলস প্রপার এসটি গার্লস হোস্টেল এবং 82 মাইল রেসিডেন্টিয়াল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে হোস্টেলও পরিদর্শন করেন। তিনি হোস্টেলগুলোর বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন এবং সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য হোস্টেল কর্তৃপক্ষ এবং দপ্তরের কর্মীদের নির্দেশ দেন। মন্ত্রী জানান, শিক্ষার পরিবেশ নিরাপদ ও ইতিবাচক রাখতে হবে। ছাত্রদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে। এই পরিদর্শন হোস্টেল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। গত কিছুদিন আগে এই হোস্টেলেই আমি এসেছিলাম। আসার 2-3 দিন পরেই একটা ছেলে ক্লাস 10 ছেলে জাকিম মারাক একটা স্টুডেন্ট এই 82 মাইল হোস্টেল বয়েজ হোস্টেলের মধ্যে সুইসাইড করেছে। তার জন্য শুনে আমি থাকতে পারি নাই। সুইসাইড করার 2-3 দিন আগেই আমি এসেছিলাম, তাদের সঙ্গে দেখা করেছিলাম। কারণ এখানে আমাদের জনজাতি ছেলেরা হোস্টেলে থাকে মতলব তাদের ভবিষ্যৎ গড়ার জন্য, দেশ গড়ার জন্য, জাতি গড়ার জন্য, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই হোস্টেলে থাকে। হোস্টেলে যদি থাকে ছেলে মেয়েরা ভালো পড়াশোনা হয়, শিডিউল মতন পড়াশোনা হয়, সব কিছু মেনটেন হয়। তার জন্য কি কারণে যে এই ছেলেটা মারা গেল, এটা আমার মনের মধ্যে আমি মানতে পারি না। তার জন্য আজকে এসেছি। আমি চাই এই ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতের জন্য, তারা আমাদের ভবিষ্যৎ, তারা এই দেশের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে, দেশের সম্পদ হবে। আর ড্রাগসের জন্য আমি অ্যাওয়ারনেস করছি তাদেরকে। ড্রাগস যদি নেওয়া হয়, ড্রাগস খুব ক্ষতিকারক নেশা। এটা ড্রাগসের মাধ্যমে আমাদের এসআইভি পজিটিভ হয়। ড্রাগস যেমন না নেওয়া হয়, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা কোনোদিন ড্রাগস নেবে না। এখন আগামী দিন তারা সুন্দর ভবিষ্যৎ গড়বে। সকলে দাবি, ভবিষ্যতে যেন হোস্টেলে কোনো ছাত্রের অস্বাভাবিক মৃত্যু না হয়। পাশাপাশি জেকিম মারাকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত চাইলেন সকলে। স্যান্দন টিভি। অমরপুর সিন্ডিকেটের দাদাগিরির প্রতিবাদে দুদিন যাবৎ শিলাছড়ি থেকে যতনবাড়ি ভায়া আগরতলা রোডের সমস্ত বাস চলাচল বন্ধ। শুক্রবার সকাল থেকে নতুন বাজার বাইপাস রাস্তার মুখে পথ অবরোধ করে বসে বাস শ্রমিকরা। অমরপুর সিন্ডিকেটের দাদাগিরির প্রতিবাদে দুদিন যাবৎ শিলাছড়ি থেকে যতনবাড়ি ভায়া আগরতলা রোডের সমস্ত বাস চলাচল বন্ধ। বৃহস্পতিবার বাস শ্রমিকদের প্রতিবাদ মিছিল ও নতুন বাজার থানায় ডেপুটেশন প্রদানের পরেও প্রশাসনের নীরব ভূমিকা পালন করে। ফলে শুক্রবার সকাল থেকে নতুন বাজার বাইপাস রাস্তার মুখে পথ অবরোধ করে বাস শ্রমিকরা। এদিন দুদিন যাবৎ বাস চলাচল বন্ধ। তার উপর রাস্তা অবরোধের ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় অত্র এলাকার নিত্যযাত্রীদের। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় মণ্ডল নেতা শ্যামলাল সাহার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও শ্রমিকরা মানতে চাননি। শ্রমিকরা জানান, মণ্ডল সভাপতির আশ্বাসে তারা অবরোধ তুলবে না।
শেষ পর্যন্ত মণ্ডল সভাপতি কথা বলেন বিধায়কের সাথে, তারপর সিদ্ধান্ত হয়। আগামী শনিবার বিধায়ক রঞ্জিত দাসের উপস্থিতিতে একটি বৈঠক করা হবে। বৈঠকে এই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাস চালকরা এই আশ্বাস পেয়ে জানান, যদি সমস্যার সমাধান হয় তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করবে, না হলে তাদের আন্দোলন জারি থাকবে। তবে আপাতত অবরোধ প্রত্যাহার করা হচ্ছে। শেষ পর্যন্ত এই আশ্বাস পেয়ে টানা 5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারী বাস শ্রমিকরা। বাস শ্রমিকরা আরো জানায়, আন্দোলন চলাকালীন অবস্থায় অমরপুর মোটর স্ট্যান্ড থেকে কেউ আসেনি তাদের সঙ্গে দেখা করার জন্য। তার জন্য আমরা কালকে আমরা এমএলকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কিন্তু তারা আমরা এখন মধ্যে আমরা কাছে আসে নাই। যার জন্য আমরা কালকে আমরা থানাতে ডেপুটেশন দিয়েছি যে আজকে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে না, অমরপুর শ্রেণীর কোনো আমাদের এই ব্যাপারে এগুলো আমরা মন্ডল সভাপতি গেছে এখানে নাই দিন পরে। এর মধ্যে ডিএম স্যারের বলে মালিকরা কি কথা হয়েছে, ডিএম স্যারের মানে 10 দিনের বা 3 দিনের সময় নিছে বলে তাই আইব, কিন্তু এইভাবে আইব ওখান থেকে আমরা যে উঠতে গেলাম প্রথম করলাম তাই কথা হয়েছে, কিন্তু তাই তো আমরা কিন্তু এমন লিখিত দিয়েছেন তাই আয়োগ আমরা কথাবার্তা হোক, আমরা সুবিধা দুঃখ দেখো দেখে আমরা লিখিত দেব, তাই আমরা রাস্তা সকাল। তারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী, তাই এবার সমস্যার সমাধান করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি নিজেদের আশ্বাসের উপর তারা ভরসা করতে পারছে না। এখন দেখার বিধায়কের বৈঠকে কতটা সমস্যার সমাধান হয়। শান্তন টিভি। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে 20 চাইল 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করুক সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে তীব্র প্রতিবাদে সামিল হল এসটিজিটি 2022-এর পরীক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। এদিন তারা সকালবেলা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে জড়ো হয়। পুলিশ বিষয়টি টের পাওয়ার আগেই তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে ফেলে। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ছুটে আসে। কাল বিলম্ব না করে আন্দোলনকারীদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। আন্দোলনকারীদের বক্তব্য, 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বহুবার দাবি করা হয়েছে সরকারের কাছে, অথচ সরকার তাদের দাবি কর্ণপাত করছে না। এর মধ্যে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এসটিজিটি পদে শূন্য পদ পূরণ করার ঘোষণা দিয়েছে সরকার, যা দেখে রীতিমতো হতাশ 2022 সালের পরীক্ষার্থীরা। তারা আজকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে বাধ্য হয়েছে। সরকার যদি তাদের চাকরি না দেয় তাহলে বিষ দিয়ে মেরে ফেলুক, এভাবেই সরকারের উদ্দেশ্যে নিজের তিক্ততা প্রকাশ করলেন এক যুবক। অপরদিকে এক মহিলা পরীক্ষার্থী জানায়, সরকার 2.5 বছর তাদের ঝুলিয়ে রেখে এখন আবার নতুন করে মন্ত্রিসভায় 7 শতাধিক শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেয়। তাই সরকারের উদ্দেশ্যে দাবি আগে 2022 সালের পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কারণ বহু টাকা ব্যয় করে 2022 সালে পরীক্ষায় বসেছে। তাদের মধ্যে অনেকে রয়েছে যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তারা কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসবে? অর্থ ব্যয় করবে, প্রশ্ন তাদের। তাই তাদের দাবি আগে সরকার 2022 সালের পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা বলেন, বহুবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চেয়েছিল, অথচ মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ দেয়নি। কিন্তু তারাও এই রাজ্যে সরকার গঠনের ভূমিকা নিয়েছিল বলে দাবি করেন এদিন। আজকে নতুন এক্সামের জন্য 400 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের কি দোষ ছিল? আমরা কি পরীক্ষাটা দিয়ে ভুল করেছি? আমরা কি মাগনা ফর্ম ফিল আপ করেছি? আমরা বলতে চাই, আমাদেরকে যদি রেজাল্টটা না দিতে পারেন তাহলে আমাদেরকে বিচার কোর্টে গিয়ে দেন, আমরা 20 কে সবাই মরে যাই, তাহলে সমাধান হয়ে যেত সমস্যা। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু তিনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের কোনো আমরা ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না? আমরা এই ত্রিপুরার নাগরিক না? ওনার সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনের তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসেছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন। পাশাপাশি আরো জানান, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার যাতে কোনো ধরনের অমানবিক আচরণ না করে, তাহলে তারা আন্দোলন থেকে পিছু হটবে না। শান্তন টিভি।
শান্তন পত্রিকার সংবাদ প্রকাশিত হতে বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষিকাদের হুঁশিয়ারি দিয়েছেন ধলাই জেলার জেলা সভাধিপতি সুস্মিতা দাস। শুক্রবার আমবাসা ইংরেজি মিডিয়াম মডেল স্কুলের উদ্যোগে টাউন হলে অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন না। অভিভাবকদের উপস্থিতি ছিল হাতে গোনা কয়েকজন। এমনকি যে দুজন অতিথিরা উপস্থিত হয়েছেন তাদের নাম আমন্ত্রণ পত্রে নেই। শান্তন পত্রিকার সংবাদ প্রকাশিত হতে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন প্রিন্সিপাল দ্রেজলাল দেবনাথ। নিউজ পেপারে বিজ্ঞাপন এসেছে যে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনারা যে আগরতলা থেকে রেল যুগে যাতায়াত করে, কিন্তু সেটা আমি সঠিক জানি না। কিন্তু যদি কোনো টিচার এই ধরনের মানসিকতা নিয়ে আসেন তাহলে আপনার যেখানে আপনার স্থান সেই জায়গায় আপনি চলে যান। কারণ আমাদের ধলাই জেলা এখন কিন্তু সেই পিছিয়ে নেই। আমাদের ধলাই জেলার প্রতি আমাদের রাজ্য সরকার এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেখেন আমাদের ধলাই জেলায়। সেটাও উনি আমি একটি অনুষ্ঠানে দেখা করেছিলাম, উনি আমাকে সে কথাও বলেছে। তো সেই জায়গায় আমাদের এই আমবাসার যে মডেল ইংলিশ মিডিয়াম স্কুল সেটা একটা বিদ্যাজ্যোতি স্কুল, সেখানে আমাদের ধলাই জেলাবাসী সহ আমাদের আমবাসাবাসী সবাই স্কুলের দিকে তাকিয়ে আছে। তেলেমুড়া থানা এলাকায় মাইগঙ্গাতে মর্মান্তিকভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল মনমোহন সরকার নামে ৭৫ বছরের এক বৃদ্ধের। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা নাগাদ আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের। তবে আশ্চর্যের বিষয় হল সত্যি মৃতদেহ দীর্ঘ সময় রেলের ট্রেকে পড়ে থাকলেও প্রায় ২ থেকে আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় রেল থানার পুলিশ। একমাত্র ১.৫ থেকে ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে রেল পুলিশের এই দেরির পরিপ্রেক্ষিতে ক্ষতবিক্ষত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকে। পরবর্তী সময়ে আগরতলাগামী রেলে আটকে পড়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্তরে রেল যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও অনুমান করা হচ্ছে নিজ বাড়িতে যাওয়ার পথে অসাবধানতাবশত রেলের ধাক্কায় এ মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। পরে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ। মানে বাড়িতে তুলেছি মানে অরেঞ্জ মানে গোসল করতে মেরে আপনি এখন কি রাখতাম না নাম কি জানেন? মনমোহন সরকার। বয়স কিরকম? বয়স মনে করেন ৭০-৭৫। আপনার কি হয়? আমার সাক্ষাৎ কাহা বাবার ভাই কাহা। এখানে ছেলে মেয়ে আসেনি? ছেলে মেয়ে আছে না, ছেলে মেয়ে নাতি নাতি আছে। আমি তো জানি না, আমি তো হঠাৎ করে বাড়ি থেকে শুনি রেলে ফোর্সের লোক কইতাছে যে একজন বয়স্ক লোক আয়া, দেখলাম যে এই গানের লোক চিনি। নামটাম মনা বিশ্বাস। কোন শুনেছে ঘটনাটা হয়েছে ৮টা রেল ডিমুতে। শহরের বাইক চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। নিরাপত্তাহীন হয়ে পড়েছে আগরতলা শহরের অলিতে গলিতে সর্বত্র। বাইক রেখে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এর মধ্যে ৩টি বাইক উদ্ধার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান, বিগত কিছুদিন যাবৎ তল্লাশি চালিয়ে ৩টি চুরির বাইক উদ্ধার করা হয়েছে। এই বাইকগুলো চুরির সাথে যুক্ত চোরেরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশে শুক্রবার উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। আগরতলা শহর ও শহর সংলগ্ন এলাকা থেকে বাইক ৩টি উদ্ধার করা হয়েছে। আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি, সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে। আমাদের যারা অফিসার আছে, সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়া আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি,
এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার হয়েছে। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা কেস নিয়েছিলাম, কেস গত আপনার জুন মাসে কেস নেওয়া হয়েছিল। মোট কয়টা? 3টা। পিএম শ্রী বড়লুতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৮ শতাধিক। এর মধ্যে একাদশ শ্রেণীতে রয়েছে 211 জন আর দ্বাদশ শ্রেণীতে রয়েছে 201 জন। কিন্তু এ স্কুলে কোনো বিজ্ঞান বিভাগ নেই। 2 বছর পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজ্ঞান বিভাগ চালু করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। এর প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সকাল 10টা কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধ করে তাদের দাবি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করতে হবে। অবরোধের ফলে রাস্তার দুদিকে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডিইও মধুসূদন দেববর্মার সাথে ফোনে কথা বলেন। এরপর সিদ্ধান্ত হয় ভিডিও, জেলা শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা আগামী সোমবার বৈঠকে বসে সমস্যা নিয়ে সমাধান করবেন। পরে 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা বলে জানান ভিডিও অভিজিৎ মজুমদার। স্কুলটা বিজ্ঞান বিভাগ চালু করার বিজ্ঞান বিভাগের জন্য আজকে কখন পথ অবরোধ করে? পথ অবরোধ কখন? 10টা থেকে। যে দাবিটা আছে যে সায়েন্স স্ট্রিম খোলার জন্য, তো আমরা ডিও সাহেবের সাথে আলোচনা করেছি। উনি মিনিস্টার প্রোগ্রামে বিজি আছেন, তো এখন আসতে পারছেন না। ওএসডি ইজ অলসো বিজি, সো উইল বি কামিং অন মানডে। ইভেন উইল কাম অ্যান্ড উইল ডিসকাস টুগেদার উইথ দ্য চিলড্রেন। ঠিক আছে, তারপর আমরা ডিসকাশন করে আমরা যেটা আছে আমরা দরকার হলে ডিরেক্টরের সাথে করব। এই পিএমসি বড়লুতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ 2 বছর ধরে আমরা চলছে। এখানে বিদ্যাজ্যোতি, বাঙালি বিদ্যাজ্যোতি, সালামা বিদ্যাজ্যোতি এবং এটা পিএমসি বাংলা মিডিয়াম। এখানে বিজ্ঞান বিভাগ নাই। এখানে ছাত্রছাত্রীরা উঠতে গেলে ওই যাইতে হবে তারা মানিকবান্ধা হরচন্দ্র, যাইতে হবে কমলপুর, যাইতে হবে আমবাসাতে। আর এই চতুর্দিকে বামুলচরা বিদ্যাজ্যোতি, সালামা বিদ্যাজ্যোতি, কুলাই বিদ্যাজ্যোতি, বাঙালি বিদ্যাজ্যোতি। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের পড়ার কোনো জায়গা নাই এইসব অঞ্চলে। একটি গাছ গর্ভধারিণী মার উদ্দেশ্যে লাগান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার খোয়াই ধলাবিল কালী মন্দির প্রাঙ্গণে এবং জাতীয় সড়কের পাশে এক বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। এদিন একই সাথে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তার মধ্যে রয়েছে যেমন সিঙ্গি ছড়া, চেরমা, চেবড়ি, রামচুটুঘাট সহ 6টি স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় অটল কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকে যোগদান করেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি যেটা আমাদের পরিবেশ বান্ধব হিসাবে এক পেড় মা কি নাম একটা কর্মসূচি হাতে নিয়েছে। অর্থাৎ এই যে আমরা আমাদের উন্নয়নের জন্য আমরা গাছপালা ধ্বংস করছি, তার পাশাপাশি একটা কনসেপ্ট হলো যে সেই গাছগুলিকে পুনঃস্থাপন করা। তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ভারসাম্য রক্ষার জন্য, এই পরিবেশকে রক্ষার জন্য একটা বিশেষ উদ্যোগ, গাছ লাগানো একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, যার নাম, যার কনসেপ্ট দেওয়া হয়েছে এক পেড় মা কি নাম। এইটাতে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা এরকম কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। জাতীয় পরিসংখ্যান অফিস আগরতলার উদ্যোগে শুক্রবার এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত পরিসংখ্যানের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কুইজ প্রতিযোগিতা। সমগ্র দেশব্যাপী এই ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনে কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। Will be conducted
today in physical mode across all state capitals in the same time involve participation from students in capital-based colleges and universities pursuing undergraduate and postgraduate courses in statistics, economics and related disciplines of Agartala. বিশালগড়ে গোকুলনগর স্থিত টিএসআর প্রথম বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বন মহোৎসব। শুক্রবার টিএসআর জওয়ানরা বৃক্ষরোপণ করে বন মহোৎসব পালন করে। উপস্থিত ছিলেন টিএসআর প্রথম বাহিনীর কমান্ড্যান্ট ভানুপদ চক্রবর্তী সহ বাহিনীর অন্যান্য অফিসার ও জওয়ানরা। কমান্ড্যান্ট ভানুপদ চক্রবর্তী জানায়, বর্তমানে গাছ লাগানোর মরশুম চলছে, তাই 10 জুলাই কিছু গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার 150টি গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী দিনেও আরও গাছের চারা রোপণ করা হবে। এদিন বেশিরভাগ ফলের চারা রোপণ করা হয়েছে। আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা, এটা হলো গাছ লাগানোর একটা সিজন। আমরা 10 তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেখানে। আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে, গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি, গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে। সেই উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার, এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেসলানের তরফ। শুক্রবার 5 দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এআইডিএসও। ডেপুটেশনের আগে রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত সংগঠনের সভাপতি রামপ্রসাদ আচার্য বলেন, রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা দিন দিন করুণ পরিণতির দিকে যাচ্ছে। প্রায়শই রাজ্যের কোথাও না কোথাও পরিকাঠামোর অভাব, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব, বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলোর নানা সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে রাস্তায় এসে ধর্ণা দিতে বাধ্য হচ্ছে। গ্রাম শহর সর্বত্র শিক্ষার বেহাল দশা প্রতিদিন সামনে আসছে। 125টি সরকারি বনেদি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সিবিএসসি বোর্ডের অন্তর্ভুক্ত করে অতিরিক্ত ফি ধার্য, আচমকা নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন চালু করে সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি আরও 25টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত করার খবর প্রকাশ্যে এসেছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তাছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুল ডেভেলপমেন্ট ফি, মাইগ্রেশন চার্জ সহ আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় 2 থেকে 3 হাজার টাকা জোগাড় করতে পারছে না এবং ইংরেজি মাধ্যমে চাপে ছাত্রছাত্রীরা বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করতে হিমশিম খাচ্ছে। শুধু তাই নয়, এই কঠিন বাস্তবতার চাপে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে 588টি বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। এখনো বহু স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক দেওয়া হয়নি। কোন স্কুলে পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই। স্পষ্টতই সরকারি শিক্ষা ব্যবস্থা এক প্রকার ধ্বংসের সম্মুখীন। সরকারের উদ্দেশ্যে দাবি, অবিলম্বে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা। ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষার 5 দফা দাবি নিয়ে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। এই বিক্ষোভ সভার পরে আমরা প্রতিনিধি দল শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট। প্রথম দাবি হচ্ছে, এই যে সারা রাজ্যব্যাপী যে বিদ্যাজ্যোতি প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা, শিক্ষার সর্বস্তরে ফি মকুব করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। অক্সিলিয়াম গার্লস স্কুলে বাৎসরিক প্রদর্শনী অনুষ্ঠান হয় শুক্রবার। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের হাতে তৈরি করা সরঞ্জাম নিয়ে বিভিন্ন স্টলে সাজিয়ে রাখে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, SCERTর ডিরেক্টর লালন নিমি ডার্লুং সহ অক্সিলিয়াম স্কুলের অধ্যক্ষ জপলিং সুচিয়ান। ऑक्सिलियम स्कूल में एक एग्जीबिशन का ऑर्गेनाइजेशन किया गया है, जिसमें बच्चों की क्रिएटिविटी को हम लोग देखेंगे और इसमें
सभी सेक्टर्स के लोग इन्वॉल्व हैं। मैंने देखा ऑक्सिलियम जो एक बहुत ही बेहतरीन स्कूल है हमारे प्रदेश का, और इसमें जो बच्चे जो पार्टिसिपेट करते हैं और किस तरीके से उनकी क्रिएटिविटी को डेवलप किया जाता है, किस तरीके से आने वाले फ्यूचर्स के लिए उनको रेडी किया जाता है, खासकर जो नई चीज़ें आ रही हैं बच्चों के सामने, और साथ ही साथ इस क्रिएटिविटी से हम लोग जो समस्याएं हैं समाज की, जैसे चाइल्ड मैरिजेस हैं, ड्रग एडिक्शन है, इसको किस तरीके से हम लोग कंट्रोल करें, इसी पे ये पूरा आज थीमेटिक रूप से हम लोग इस एग्जीबिशन में पार्टिसिपेट करेंगे। নীলজ্যোতি রাখাল শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল শনিবার মুখোমুখি হবে ব্লাড মাউথ ক্লাব ও কল্যাণ সমিতি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় হবে এই লড়াই। এই ম্যাচকে সামনে রেখে শুক্রবার একদফা প্রস্তুতি নেয় উভয় শিবির। সিলডে কোয়ার্টার ফাইনালে ব্লাডমাউথ 6-0 গোলে বিধ্বস্ত করেছিল টাউন ক্লাবকে। দাপট দেখিয়েছিল সব বিভাগে। অপরদিকে কল্যাণ সমিতি 1-0 গোলের ব্যবধানে গতবারের সিল্ড রানার্স রামকৃষ্ণ ক্লাবকে ছিটকে দেয়। জয়ের ধারা অব্যাহত রাখতে উভয় শিবির নামবে শনিবার সন্ধ্যায়। এক সাক্ষাৎকারে কল্যাণ সমিতির কোচ আবু তাহির বলেন, ব্লাডমাউথ নিঃসন্দেহে ভালো দল, তবে কল্যাণ সমিতির ফুটবলাররা সেমিফাইনালে লড়াই করবে। সেমিফাইনালের জন্য আমাদের দল যে অল্প কয়েকদিনের সময় পাওয়া গেছে, সেটার মধ্যেই আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে আসা প্লেয়ারদের একটা সুতায় গাঁথা, একটু কম্বাইন করা, কোঅর্ডিনেট করা, প্লেয়ার টু প্লেয়ারের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বাড়িয়ে তোলা। তো আশা করি সেমিফাইনালে আমাদের টিম খুব ভালো খেলবে। আমাদের লোকাল প্লেয়াররাও জুনিয়র রাজীব সিনহা, রজনীকান্ত, তেমন কোনো নামি দামি আমাদের প্লেয়ার নেই, না হলেও আমরা চেষ্টা করব আমাদের একটা ভালো খেলা উপহার দেওয়া। আমাদের লাস্ট ম্যাচে যে ত্রুটিগুলো ছিল, ফাঁকফোকরগুলো ছিল, আমরা প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে কিছুটা হলেও একটু সারিয়ে তুলেছি। আশা করি আমাদের সেমিফাইনাল, ব্লাড খুব দুর্দান্ত টিম, ব্লাডের এগেনস্টে আমরা খেলবো। অনেক বড় বাজেটের টিম, সেই বড় টিমের সঙ্গে খেলতে গেলে আমাদেরও কিছু স্ট্র্যাটেজি থাকবে। তো আশা করি ছেলেরা সেই স্ট্র্যাটেজি মতো যদি কাজ করতে পারে, আমরাও পিছিয়ে থাকবো না, আমরা বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বো না, সেটা আমরা বলতে পারি। আশা কতটুকু? 50-50 ম্যাচ, সেখানে অবশ্যই আমরা জিতার আশা রাখি, এবং আমাদের ডিফেন্স লাইন মিডফিল্ড খুব দুর্দান্ত বলবো, এবং আমরা একটা জুনিয়র ছেলে এনেছি, সেটা সিকিম থেকে। ওই ছেলেটা কতটুকু দিতে পারে, ওর এক্সপিরিয়েন্স নেই, কিন্তু খুব ভালো প্লেয়ার, ইস্ট বেঙ্গলে ও রিজার্ভ প্লেয়ার। তো আশা করি ও যদি একটু ভালো খেলতে পারে, আমাদের স্ট্রাইকিং জোনের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবো আমরা। ব্লাডমাউথে জয় নিয়ে আত্মবিশ্বাসী, তবে সেমিফাইনালের ম্যাচটা আগের ম্যাচের মতো নাও হতে পারে। টাউন থেকে শক্তি অনেকটাই বেশি কল্যাণ সমিতির। ইতিমধ্যে কল্যাণ সমিতির শিবিরে জুনিয়র ইস্ট বেঙ্গলে খেলা সিকিমের নতুন ফুটবলার এসেছে, ফলে ম্যাচটা জমতে পারে। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।